এসএসসি 2026 তোমাদের আজকে হচ্ছে আরেকটা ক্লাস সম্ভাবনার এই অধ্যায়টা একেবারেই একবার এক স্লাইডেই শেষ করব আর এক ভিডিওতেই। তাই যাই হোক আমরা শুরু করি। দেখো প্রথমে আমাদের সম্ভাবনার ওয়ান শর্ট এমসিকিউ, তো তাই আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব এবং একটু বেসিক কেমনে এমসিকিউ সলভ করবো সেগুলা হচ্ছে বলবো। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, একটি বাক্সে 16টি লাল কলম, 24টি নীল কলম এবং 8টি কালো কলম আছে। একটি কলম দৈবভাবে নির্বাচন করা হলো, তাহলে কলমটি কালো হওয়ার সম্ভাবনা কত? কি বলছে দেখো, কালো হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের কালোর সংখ্যা ছিল কত? কলম 8 না? তাহলে এসব গণিত যদি তোমার বলে যে একটা কালার আছে, এগুলা এত কালারের সংখ্যা, এত কালারের সংখ্যা, এত কালারের সংখ্যা, এর মধ্যে একটা দৈবভাবে নির্বাচন করলে এগুলো তুমি একটা রুলস একটা করবা কি, প্রবাবিলিটি অফ কালো হওয়ার সম্ভাবনা, কালো প্রবাবিলিটি অফ কালো এর সম্ভাবনা কত হবে? দেখবা যে মোট সম্ভাব্য ঘটনাগুলা, যতগুলা ঘটনা ঘটবে সবগুলারে যোগ করবা। দেখো এখানে 16টা হয়েছে, এখানে 24টা, এখানে 8টা, তাহলে এগুলা সবগুলো কি করবা? যোগ করবা। প্রথমে 16 যোগ 24 যোগ হচ্ছে 8, তাই না? তাহলে হিসাব করো, দেখো মোট কত হয়? 24, 20, 30, 40, 48 না? তাহলে মোট সম্ভাব্য ফলাফল কতটা হয়েছে? 48। তাহলে নিচে হবে মোট সম্ভাব্য ফলাফল 48, আর উপরে কি হবে? নির্দিষ্ট করে যেটা বলবে, যার সম্ভাবনা বের করতে হবে। দেখো আমাদের বলছে কোনটা? কালোর সম্ভাবনা। তাহলে কালোর সংখ্যা ছিল কয়টা? 8, তাহলে উপরে হবে 8। তাহলে দেখো, ও সরি 8, 8, হ্যাঁ 6টা কত হয়? 6টা 48, তাই না? 6 8 48, তাহলে 1/6। তাহলে কত নম্বর? নম্বর সি। তারপরে পরেরটা দেখো, এটা কি বলছে? দেখো এটা আছে একটা উদ্দীপক থেকে 6 ও 7 নম্বর প্রশ্ন। একটি গ্রামে 350 জন বিদ্যুৎ, 350 জন সৌর বিদ্যুৎ এবং 115 জন কোনো বিদ্যুৎ ব্যবহার করে না। তাহলে দৈবভাবে একজনকে নির্বাচন করলে বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের চাইছে বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে সবগুলারে একবারে যোগ করতে হবে, তাই না? সম্ভাব্য মোট ফলাফল করতে হলে আমাদের কি করতে হবে? যেগুলা সব ঘটনাকে যোগ করতে হবে। তাহলে আমাদের প্রথমে আছে 350, তারপরে আছে হচ্ছে 150, তারপরে কত আছে? তারপরে আছে হচ্ছে 115, তাই না? তাহলে এগুলো সব যোগ করে কি পাবো? কত আমরা সম্ভাব্য মোট ফলাফল, মোট সম্ভাব্য ফলাফল গুলা পাবো। তাহলে কত হয়? 400, 500, 600, 615, তাই না? 615। এখন আর চাইছে কি সম্ভাবনা, কি বিদ্যুৎ ব্যবহারকারী সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি অফ বিদ্যুৎ ব্যবহারকারী, বিদ্যুৎ বর্ষিদ্ধি বিদ্যুৎ ব্যবহার ব্যবহারকারী, বিদ্যুৎ ব্যবহারকারী সমান সমান কত? কত নিচে সম্ভাব্য মোট ফলাফল কত বেশি? 615, তাই না? আর উপরে হচ্ছে বিদ্যুৎ ব্যবহার করি, বিদ্যুৎ কত পেয়েছি আমরা? বিদ্যুতে হচ্ছে 350। তাহলে 350 ডিভাইডেড বাই হচ্ছে 615। তাহলে দেখো এখন কত আছে আমাদের, বলো এখন কোনটা অ্যান্সার, কোনটা হইতে পারে? আমরা একটু ক্যালকুলেটরে একটু করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা। ক্যালকুলেটর ইউজ করবো, হ্যাঁ। দেখি আমরা প্রথম হচ্ছে উপরে হচ্ছে কত? 350, নিচে হচ্ছে কত? 615। তাহলে এটা ভাগ করলে আমাদের আসে কত? 70
70/123, তাই না? 70/123 কত নম্বর? এই যে 2 নম্বর অ্যান্সার। হ্যাঁ, 70/123। তারপর এটা আসো, তার দেখো 6 নম্বরে কি বলছে, জৈবভাবে একজনকে নির্বাচন করলে, সরি কি বলছে, জৈবভাবে একজনকে নির্বাচন করলে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী না হওয়ার সম্ভাবনা কতটুকু? এইখানে হওয়ার সম্ভাবনা এখন বলছে হচ্ছে কি করতো, না হওয়ার সম্ভাবনা। তাহলে এটা আমাদের কি করতে হবে? ঠিক একই ভাবেই আমাদের সম্ভাব্য এখানে লিখতে হবে, কি বলছো, কি লিখতে হবে, প্রবাবিলিটি অফ সৌরবিদ্যুৎ ব্যবহারকারী নাকারী সৌর, কি বলতে হবে, সংক্ষিপ্ত ভাবে লিখি, তাই না? অনেক বড় তো, তাই একটু সংক্ষিপ্ত। বিদ্যুৎকে আমি বি দিয়ে প্রকাশ করলাম। ব্যবহার নাকারী সৌরবিদ্যুৎ ব্যবহারকারী, ঠিক আছে, যাই হোক একটা বললে মানে নাটা থাকতেই হবে, এটা হচ্ছে তোমার মেন কথা। তাহলে আমাদের সম্ভাব্য ফলাফল কত বলো? 115, তাই না? আমরা কত পেয়েছি প্রথমে? দেখো এর আগের এমসিকিউটা দেখো, সম্ভাব্য মোট ফলাফল 615, সরি 615, তাই না? আর এখন আমাদের কিন্তু সৌরবিদ্যুৎ ব্যবহারের এই যে দেখো এখানে সৌরবিদ্যুৎ ব্যবহার করছে কয়জন? 150 জন। এখন কিন্তু আমাদের সৌরবিদ্যুৎ ব্যবহারের সংখ্যা অবস্থায় নাই, এখানে চাইছে সৌরবিদ্যুৎ ব্যবহার করে নাই কয়জন। তাহলে সৌরবিদ্যুৎ ব্যবহার করে নাই, এখানে দেখো 150 জন বিদ্যুৎ ব্যবহার করছে, আর 115 জন কোন বিদ্যুৎ ব্যবহার করে নাই। তাহলে এই 350 এর 115 জনই তো সৌরবিদ্যুৎ ব্যবহার করে নাই। তাহলে কি করতে হবে? 350 যোগ আর হচ্ছে 115 জন, এই দুইটাই তো হচ্ছে তোমার সৌরবিদ্যুৎ ব্যবহার করে না। এই দুইটা যোগ করে দেখো কত আসে, 400, 450, 60, 65, 465 হচ্ছে তোমার সৌরবিদ্যুৎ ব্যবহার করে না। তাহলে উপরে দিয়ে দাও, তাই না? এই যে এটা, তার এটা দেখো এটা কত আসে, উপরে হচ্ছে কত আসে, 465 না, 465, নিচে হচ্ছে 615, তাহলে কত আসে? 31/41, 31/41 কম। তাহলে সৌরবিদ্যুৎ ব্যবহার না হওয়ার সম্ভাবনা, তাহলে এটাই তো। তাহলে আমাদের দেখো এই জিনিসটা ব্যবহার না হওয়ার সম্ভাবনা দেখে এটা আর এক কত করা যায়। আমাদের সৌরবিদ্যুতের ক্ষেত্রে কত হচ্ছে? 150, দেখো তো। তাহলে আমাদের এরকম লিখতে পারি না? এটা হচ্ছে আলাদা জিনিস। তাহলে এটা আমরা সৌরবিদ্যুৎ ব্যবহার করে, প্রবাবিলিটি অফ সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুৎ ব্যবহার করে, এটা না ক্ষেত্রে না। সৌরবিদ্যুৎ ব্যবহার কতজন এখানে ছিল, কত হবে দেখি তো, আরে কি হলো, ছিল 450, 165, সর্বমোট কত হয়? 615, তাই না? 615 দিয়েছিলাম, 615, দেখি এখানে কত আছে, এই 615 আর হচ্ছে সৌরবিদ্যুৎ ব্যবহার করে কতজন? 150 জন, না? 150, এটা কত হয় দেখো, এইটা কত হয়, উপরেরটা তো হওয়ার কথা, না হইলে উত্তরে ভুল আছে 100%। 150 ডিভাইডেড 115 কত আছে? 10/41। এখন আমাদের এটা বলছে হচ্ছে না, তাহলে আমাদের এটা প্রবাবিলিটি অফ না এর ক্ষেত্রে কি হবে? এই যে এইটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে কি হবে দেখো, এই মাসে আমরা যখন ব্যবহার করছে তখন পাইছিলাম এটা, তাই না? এখন না এর ক্ষেত্রে কি হবে? না করলে তাহলে 1 মাইনাস এই জিনিসটা করতে হবে, দেখো কত আছে। তাহলে না করলে দেখো এটা কত আছে, 1 মাইনাস
উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 41। 31 ডিভাইড বাই 41, 31 ডিভাইডেড বাই 41, তাই না? এখানে আমরা ওই যেটা করছিলাম এর আগে 465, নিচে হচ্ছে 615, ওই যে কলমে 31, তাহলে আমাদের অ্যান্সারে ভুল আছে এখানে। অ্যান্সার আমাদের সঠিক দেওয়া নাই, সবগুলোই ভুল। অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে এরপরেরটা দেখি আমরা। এর আরেকটা উদ্দীপকের দেখো 50 জন লোকের রক্তের গ্রুপ নিম্নরূপ। 50 জন, মোট কতজন? 50 জন। এর মধ্যে 10 জনের আছে হচ্ছে এ প্রকারের রক্ত, 12 জনের আছে বি প্রকারের রক্ত, তারপরে হচ্ছে বি প্রকারের রক্ত 13 জনের আছে হচ্ছে কি ও ও প্রকারের রক্ত, এবং 15 জনের আছে এ বি প্রকারের রক্ত। তাহলে আমাদের প্রশ্ন কি বলছে 7 নম্বরে, একজন লোকের বি প্রকারের রক্ত থাকার সম্ভাবনা কত? তাহলে আমাদের প্রথম কি করতে হবে, মোট কতজন ছিল? মোট হচ্ছে কত? 50। তাহলে প্রবাবিলিটি অফ বি রক্তে থাকার সম্ভাবনা কত? নিচে কি হবে, সবসময় নিচে হবে সম্ভাব্য সকল ফলাফল। সম্ভাব্য সকল ফলাফল কত? 50। আর হচ্ছে নির্দিষ্ট যে ঘটনাটা ঘটবে, কোনটা বলছে? লোকের বি প্রকারের রক্ত থাকার সম্ভাবনা। বি প্রকারের রক্ত কত? দেখো 12 জনের আছে বি প্রকারের রক্ত, তাহলে 12 জন উপরে হবে কত? তাহলে 12 বাই 50 কোথায় আছে দেখো, 25 দুগুণী 50, 6 দুগুণী 12। এটা তো তোমার ক্যালকুলেটর দরকার নেই। তাহলে 6/25, তাহলে বি অ্যান্সার। এরপরে দেখো 8 নম্বর, একজন লোকের এবি প্রকারের রক্ত না থাকার সম্ভাবনা কত? এবি প্রকারের রক্ত না থাকার, এখানে না থাকার ক্ষেত্রে কি বলবা? প্রবাবিলিটি অফ এবি না, আমি সংক্ষিপ্ত ভাবে লিখতেছি, তোমরা বুঝবা যে এখানে বলছে না, তাহলে এবি না হওয়ার সম্ভাবনা কি? নিচে হবে কি সম্ভাব্য মোট ফলাফল। সম্ভাব্য মোট ফলাফল কত? 50, তাই না? সম্ভাব্য মোট ফলাফল কত বলো? 50। আর এখন হচ্ছে না এর ক্ষেত্রে এবি হচ্ছে না, তাহলে এবি 15 জনের ছিল এবি প্রকারের রক্ত, আর বাকি যত থাকবে সবগুলোই তো তোমার এবি না, তাই না? তাহলে এবি তো বাকিগুলা হবে না, তাই না? তাহলে আমাদের 50 এর 15 গেলে থাকে কত বলো? 35 থাকে না? তাহলে আমাদের এখানে তাহলে এবি না হবে হচ্ছে 35/50, কি বুঝতে পারছো? তাহলে দেখো এটা হচ্ছে 2 বার যায়, 5 7 35, 5 দিয়ে গুণ করো, এটা হলো 7 বার যায়, এটা 5 কত যায়? 5 10 কে 50, তাহলে 7 ডিভাইডেড বাই 10, 7 ডিভাইডেড বাই 10 হয় না? তাহলে 2 নম্বর আছে। এই একই অঙ্কটা তুমি আর এক ভাবে করতে পারো, দেখো ওটা তাহলে 2 স্টেপ করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে প্রবাবিলিটি অফ এর মানটা বের করতে হবে। কিসের মান? এ বি, সরি এর মান না তো, সরি এ বির মান। এ বির মান কেমনে বের করব? নিচে হচ্ছে সম্ভাব্য সকল ফলাফল মোট দিবা, আর এ বি এর সম্ভাবনা মান, তো তাহলে এ বি এর নির্দিষ্ট যে ঘটনাটা কতজন এ বি রক্তের, সেই সংখ্যাটা উপরে বসাবা। কত? 15, তাই না? তাহলে উপরে দিবা 15। এখন এইটারে কি করবা? এরপর আমরা বলছে যে না এর বার করা, তো না এর ক্ষেত্রে কি করবা? শুধুমাত্র না এর ক্ষেত্রে 1 মাইনাস ওই এ বি এর সম্ভাব্য ফলাফলটা, এ বি এর ঘটনাটা কি করবা? মাইনাস করে দেবা। এটা যা যদি 100% কি আসবে? কত? 7/10 আসবে শিওর। দেখো এর পরেরটা দেখি আমরা। এরপরে বলছি কি, দেখো এরপরে বলছে সম্ভাবনার সীমা কোনটি? দেখো সম্ভাব্য সীমা হচ্ছে 0 থেকে বড় কিংবা সমান, 1 থেকে ছোট ডিভাইডেড কিংবা সমান। দেখো এটা কেমনে বুঝবে? এটা কোথা থেকে আইছে? এটা আইছে তোমার হচ্ছে থেকে, একটা হচ্ছে নিশ্চিত মান আর একটা অসম্ভব মান।
কি মান কত, দুইটা ঘটনার ক্ষেত্রে, একটা নিশ্চিত ঘটনা আর একটা হচ্ছে অনিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনাকে ধরো একটা সূর্য তো তুমি জানো, নিশ্চিত ঘটনা ওইটাই বলে। নিশ্চিত ঘটনার মান হচ্ছে 1, কি কত, নিশ্চিত ঘটনার মান কত 1। আর হচ্ছে অসম্ভব ঘটনা বা অনিশ্চিত ঘটনার মান হচ্ছে 0। তাহলে নিশ্চিত ঘটনা কি হইতে পারে, দেখো সূর্য পূর্ব দিকে উঠে, এটা কি কোনোদিন পশ্চিম দিকে হবে? অবশ্যই পূর্ব দিকে হবে, তাই না? তাহলে এটার মান হবে 1। আর ধরো সূর্য পশ্চিম দিকে উঠে, এটা কি কোনোদিন সম্ভব হবে? না, অসম্ভব। তাহলে এটা অনিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, তাহলে এইটার মান হবে 0। তাহলে এই দুইটা থেকে তোমার নিশ্চিত আর অনিশ্চিত ঘটনা থেকে তোমার হচ্ছে সীমা পাইছে যে 0 থেকে বড় বা সমান, 1 থেকে ছোট অথবা সমান। এটা হচ্ছে তোমার সম্ভাবনার সীমা। তাহলে এরপরে আসো, এরপরেরটা কি বলছে, একটি ছক্কা নিক্ষেপ করলে 4 না ওঠার সম্ভাবনা কত? এটা ছক্কা নিক্ষেপ করলে আমাদের কি বলছে, 4 না ওঠে। দেখো আমরা একটা ছক্কা নিক্ষেপ করলে কি কি আমাদের আসতে পারে, কি কি আসতে পারে, এটা তো আমরা আগে থেকেই জানি, তাই না? কি কি আসতে পারে বলো? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, তাই না? তাহলে এইগুলার মধ্যে দেখো 4 আসে, অবশ্যই আসে। এখন একটা ছক্কা নিক্ষেপ করলে 4 না ওঠার সম্ভাবনা কত? না এর কথাটা বলছে, তাহলে আমাদের কি করতে হবে, প্রবাবিলিটি অফ 4 না, 4 না ওঠার সম্ভাবনার ক্ষেত্রে কি করতে হবে, দেখো সম্ভাব্য মোট ফলাফল কয়টা, 6টা, তাই না? তার নিচে সম্ভাব্য মোট ফলাফল দেবা। আর 4 না ওঠার সম্ভাবনা কত, নিক্ষেপ করলে 4 না ওঠার সম্ভাবনা কত হইতে পারে, 1 2 3, এই 4 বাদে বাকিগুলা সবই তো, তাই না? তাহলে একটা নিক্ষেপ করলে 4 বাদে এগুলা উঠতে পারে না, 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, কিংবা 5 উঠতে পারে, কিংবা 6 উঠতে পারে, তাই না? শুধু 4 বাদে সবগুলাই উঠতে পারে। তাহলে কয়টা উঠতে পারে, 5টা, তাই কিনা? 5টা উঠতে পারে কিনা? তাহলে 2 নম্বর অ্যান্সার। এই একই অঙ্ক তুমি অন্য ভাবেও করতে পারো। দেখো প্রবাবিলিটি অফ, আগে 4 এর হেয়ারটা বের করবা, যে 4 ওঠার সম্ভাবনা কত। তো ছক্কার ভিতরে 4 ওঠার সম্ভাবনা একবারই তো, তাই না? তাহলে 1/6। এখন না বলছে, তাহলে কি করতে হবে, না এর ক্ষেত্রে এটা 4 ওঠার সম্ভাবনা আছে 1/6, না ওঠার সম্ভাবনা কত, 1 মাইনাস 1/6। তাহলে কত হবে, 5/6, তাই কিনা? হুম। তাহলে এরপরটা আসো, এরপরটা কি বলছে, একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত? কি সংখ্যা, যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত? দেখো যৌগিক সংখ্যা কি হইতে পারে, ছক্কায় তো 6টা সংখ্যা আসতে পারে, তাই না? 1 থেকে 6, 1 2 3 4 5 6, তাই না? হ্যাঁ তাই। তাহলে এখানে আমাদের বলতে যৌগিক সংখ্যা, যৌগিক মানে জোড় সংখ্যাগুলো কোনটা কোনটা, দেখো 2 4 6 এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমাদের যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত, যৌগিক বা জোড় সংখ্যা, যৌগিক কি বলছি, যৌগিক, এই একটু সংক্ষিপ্ত ভাবে লিখে দিয়ে তো বড় লেখা, যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত, সম্ভাব্য মোট ফলাফল কত, 6, তাই না? আর হচ্ছে দেখো আমাদের চাইছে যৌগিক সংখ্যা, তাহলে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কয়টা, 3টা, 1 2, এই যে 3, জোড় সংখ্যাগুলা, তাহলে 3টা আসার সম্ভাবনা। তাহলে 3 এর সাথে 6 কত হয়, 3 2 6, কত হয়, যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত? তো এইখানে সমস্যা। দেখো যৌগিক সংখ্যার ক্ষেত্রে আমাদের একটা যৌগিক সংখ্যাকে 2 4 6 না, তাহলে এটা জোড় হয়ে গেল, জোড় আর যৌগিক সংখ্যা তো সেম না, তাহলে ভুল। দেখো যৌগিক সংখ্যাটা হচ্ছে 2 এর গুণিতক যেগুলা, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, তাই না? তাহলে 2 এর গুণিতক কত,
4 6, এই দুইটাই তো 2 এর গুণিতক, তাই না? তাহলে আমাদের কি হবে, যৌগিক সংখ্যা কত হবে, 2টা হবে না? হ্যাঁ 2টাই হবে, বেশি না। তাহলে আমাদের কি হবে, 2টা ঘটনা, যৌগিক সংখ্যা কয়টা, 2টা, 4 6, 2টা, তাই না? তাহলে আমাদের কি হবে, 2/6, তাহলে কত হলো, 3 দুগুণী 6, 1/3, তাহলে আমাদের অ্যান্সার হবে কত বলো, 3 নম্বর। এরপর দেখো, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? কি সংখ্যা, বলো 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 বলো। 1 2 3 4 5 6, তাই না? এগুলোর মধ্যে প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? মৌলিক সংখ্যা, কি সংখ্যা, মৌলিক সংখ্যা, তাই না? তাহলে আমাদের মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত, দেখো সম্ভাব্য, নিচে কি দিবা, সম্ভাব্য মোট ফলাফল, আর উপরে হচ্ছে মৌলিক সংখ্যা, দেখো 1/2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা কি কত, মৌলিক সংখ্যা, 5টাও কত মৌলিক সংখ্যা, তাহলে কত মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হচ্ছে 3টা, তাহলে কয়টা হলো, দেখো 6, একটা ছক্কার নিচে করলে আমাদের মৌলিক সংখ্যা আসার ঘটনা ঘটতে পারে কয়টা, দেখো 2 আসতে পারে, 3ও আসতে পারে, 5ও আসতে পারে, তাহলে 3টা ঘটনা, তাহলে 3/6, তাহলে হবে কত, 3 দুগুণী 6, 1/2, কোন জায়গায় আছে দেখো, 4 নম্বরে। এরপরেরটা কি বলছে দেখো, একটি ছক্কা নিক্ষেপ, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে 3 এর গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা কত? 3 এর গুণিতক, একটা ছক্কা নিক্ষেপে, একবার নিক্ষেপে 3 এর গুণিতক আসার সম্ভাবনা কত, না? 1 2 3 4 5 6, এটা ছক্কার সম্ভাবনা সব, এই সকল। এখন আমাদের চাইছে 3 এর গুণিতক, প্রবাবিলিটি অফ 3 এর গুণিতক, সরি সংক্ষিপ্ত ভাবে লিখলাম। দেখো সম্ভাব্য মোট ফলাফল দেবার নিচে, আর 3 এর গুণিতক কি কি হইতে পারে বলো, 3 এর গুণিতক কি কি হতে পারে? 3 হইতে পারে, তাই না? 3 এর গুণিতক সংখ্যার সম্ভাবনা কত? 3 এর গুণিতক সংখ্যার সম্ভাবনা, 3 এর গুণিতক সংখ্যার সম্ভাবনা কত হইতে পারে? দেখো 1 তো 3 এর ভিতরে অবশ্যই যায়, 3 আর 6, এই 3টা তোমার 3 এর গুণিতক না, তাই কি না? তাহলে আমাদের কয়টা ঘটনা হবে, 3টা, তাহলে 3, তাহলে হবে কত, 1/2, তাহলে আমাদের অ্যান্সার সি। এরপরেরটা, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তাই না? কি বলছে, একটা ছক্কা নিক্ষেপ করে, আগে লিখবা ছক্কার ভিতরে কি কি আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 5 6, এগুলা আসতে পারে, তাই না? তাহলে এখন আমাদের বলছে কি, দেখো প্রশ্নে প্রবাবিলিটি অফ, মানে কি চাইছে দেখো, মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করো, তাই না? মৌলিক সংখ্যা এবং 3 দ্বারা, দেখো প্রথমে দেখো অনেক ভাবেই করা যায়, তাড়াতাড়ি করার জন্য অনেক পথেই করা যায়। দেখো আমাদের প্রথমে কি করবা, প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যার ইটা লিখবা, সম্ভাবনাটা লিখবা যে কত হয়। দেখো মৌলিক সংখ্যা এখানে কয়টা আছে, 2 3 5, 3টা না, তাহলে হয় হচ্ছে হাফ। এরপরে দেখো প্রবাবিলিটি অফ 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য,
3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত দেখো 6 3 দ্বারা বিভাজ্য, তাই না? 3 দ্বারা বিভাজ্য কয়টা দেখো, এখানে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কয়টা, দুইটা না, 1 আর 3, এরা দুইজন তো 3 দ্বারা বিভাজ্য, তাই না? 3 দ্বারা বিভাজ্য 1 3 না, সরি 3 এর বিভাজ্য 1 3, কিন্তু 3 দ্বারা বিভাজ্য হলে কত হবে 3 আর 6, তাই না? তো দুইটা, তাহলে হচ্ছে 1/3, তাই না? তাহলে n, এখন আমরা একটা সূত্র জানি, আর এখানে দেখো বলছে যে মৌলিক সংখ্যা আর হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, এই দুইটার মধ্যে যদি আমরা কি করি এবং করি, মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি কি ছিল, মৌলিক সংখ্যা ছিল হচ্ছে 2 3 5, আর হচ্ছে 3 দ্বারা বিভাজ্য ছিল 3 আর 6, তাহলে এই দুইটার ভিতর কমন কি ছিল, কমন শুধু 3 ছিল না? মৌলিক সংখ্যা 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কমন ছিল 3, তাহলে কমনের ক্ষেত্রে মৌলিক সংখ্যা ইন্টারসেকশন 3 এর বিভাজ্য, 3 এর বিভাজ্য, তাহলে এটা কত হবে, সরি এটা প্রবাবিলিটি হবে না, হ্যাঁ প্রবাবিলিটি অফ এত কত হবে 1/6। এখন আমাদের একটা সূত্র আছে কি, প্রবাবিলিটি অফ, যেটা চাইছে যে মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য, এটাই প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা ইউনিয়নই মানে অথবা 3 দ্বারা বিভাজ্য, এটার মান হবে হচ্ছে, এটা সূত্র হচ্ছে প্রথমত প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা, তারপরে প্লাস প্রবাবিলিটি অফ 3 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমত প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা কত ছিল 1/2 প্লাস, আর এটা কত 3 দ্বারা বিভাজ্য কত ছিল 1/3 মাইনাস কত হয়েছে 1/6। এখন এটা ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার বের হবে, দেখো করো 6 কয়বার যায় 3 বার, প্লাস 2 আর এটা 1, তাহলে 3 আর 2 5, 5 থেকে 1 গেলে থাকে কত, 5 থেকে 1 গেলে থাকে কত, তাহলে থাকে হচ্ছে 4/6, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করলে 2/3 অ্যান্সার, তাহলে আমাদের অ্যান্সার হবে সি। মনে রাখবা একটা সূত্র, মনে রাখবা সূত্রটা আমি লিখে দেই, এই সব অঙ্কগুলা করতে হলে একটা সূত্র ব্যবহার করবো কি, এ বি দিয়ে লিখে দেই, হ্যাঁ, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান প্রবাবিলিটি অফ এ প্লাস probability of B minus probability of A intersection B। আর এখানে দেখবে যে ও যখন ইউনিয়ন করবো তখন আমরা এটাকে বলবো অথবা, কি বলবো বলো, আর যখন ইন্টারসেকশন এটারে বলবো এবং, কি বলবো, যখন দেখবে যে এবং দুইটা ঘটনার মধ্যে এবং ঘটনা ঘটছে, তখন তোমরা মনে করবা যে এই যে এটা চাইছে, আর যখন অথবা বা এগুলা বলবে তখন ভাববা যে ইউনিয়ন চাইছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইউনিয়ন, এই যে এটার মান চাইছে, হ্যাঁ। তাহলে এরপরে একটা আসো, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং 3 দ্বারা বিভাজ্য করার সমান, এই যে এবং চলে এসে দেখছো, তাহলে আমাদের কি চাইছে বুঝতে তো পারতেছো, তো তাহলে আমাদের চেয়েছে কি প্রাপ্ত সংখ্যাটি জোড় হওয়ার সমান এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত, তাই না? কমন চাইছে, প্রথমে কি করবে দেখো, এটা আরো সহজ, এগুলো হচ্ছে সহজ। প্রথমে যে দেখবে যে জোড় সংখ্যাগুলো কি কি আছে, একটা ছক্কার ভিতরে জোড় সংখ্যাগুলো কি কি আছে বলো, প্রবাবিলিটি লেখা লাগবে না, আগে হচ্ছে তোমার কি কি আছে এটা লিখতে হবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে জোড় সংখ্যাগুলো কি কি আছে একটা ছক্কার ভিতরে, সেটা আকারে লেখো, 2 আছে তাই না, 4 আছে, 6 আছে, আর 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত আছে, 3 দ্বারা
বিভাজ্য বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত আছে দেখো, 3 এবং 6, দুইটা। দেখো এর মধ্যে কোনো একটা কমন আছে, এই যে 6 কমন। দেখো এই যে কমন এবং কি বলছিলাম, ইন্টারসেকশন কে বলছিলাম এবং, তাই না? আর ইন্টারসেকশন তখন হয় দুইটা ঘটনার মধ্যে যখন মিল থাকে, দুইটা ঘটনার যে সংখ্যাটা মিল থাকবে, আর যদি মিল না থাকে তাহলে ফাঁকা, জিরো, শূন্য অ্যান্সার। আর দেখো এই দুইটা ঘটনার মধ্যে এই যে 6, এই যে একটা কমন পাইছি, আর কোনো কমন আছে না, তাহলে আমাদের এটা হবে কি, এটারে ধরলাম এ আর এটারে ধরলাম বি। এত বড় লেখা আবার লেখা কষ্ট হবে, ছোট নি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন, মানে এবং কে ইন্টারসেকশন বলে, আমি আবার বলতেছি, বুঝছো? তাহলে এ ইন্টারসেকশন বি এর মানটা হবে কত, কয়টা পাইছি কমন, একটা, 6, তাহলে 1/6 অ্যান্সার এটা। তাহলে এ নম্বর অ্যান্সার, বুঝতে পারছো? আসার পর এরপরে কি বলছে দেখো, এরপর একটি ছক্কা নিক্ষেপে মৌলিক ও জোর ওঠার সম্ভাবনা কত? মৌলিক ও জোর ওঠার সম্ভাবনা কত? ও এবং এগুলা সেম, কি বলছি, ও আর হচ্ছে এবং সেম। দেখো জোর ছিল 2, 4, 6, তাই না? আর মৌলিক সংখ্যা কি হবে, 2 ছিল, 3 ছিল, 5 ছিল। দেখো এইগুলার মধ্যেও দেখো একটা কমন মাত্র, দেখো এই যে 2টাই কমন, আর একটাও কমন না, তাহলে 1/6 হবে হচ্ছে অ্যান্সার। ওই যে কি কত ইন্টারসেকশনের কাজ আছে, একটাই 1/6 অ্যান্সার। এরপর এরপরে কি বলছে দেখো, একটি ছক্কা নিক্ষেপ, একটা ছক্কা একবার নিক্ষেপে জোর অথবা বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? ওই একটু করবা কি, প্রথমে কি করবা, জোড় সংখ্যাটা দেখবা যে কি কি জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আছে কি কি, আলাদা করে জোড় সংখ্যার প্রবাবিলিটি বের করবা, তিন তিন তো, তাহলে দেখো একবারে সহজ। একটা ছক্কার মধ্যে জোড় আসার সম্ভাবনা 3টা, বেজোড় আসার সম্ভাবনা 3টা, তাই না? তাহলে প্রবাবিলিটি অফ, এটা তো তোমার মুখস্থই, জানো তুমি যে জোড় আর বিজোড় সমান আসবে, তাই না? তাহলে জোড় আসার সম্ভাবনা 3টা, তাহলে 3/6, তাই না? তাহলে 3/6 মানে কত, 1/2, হাফ। তাহলে সেমই তো, বিজোড়ের ক্ষেত্রে বেজোড়ের ক্ষেত্রেও তো সেম, তাই বেজোড়ের ক্ষেত্রেও কি লিখবা, 1/2, হাফ। পাইলা দুইটা। তারপরে কি বলছে, অথবা না, তাহলে ইউনিয়ন চাইছে, ইউনিয়ন। তাহলে আমাদের ইন্টারসেকশন কি দেখো, জোড়ের ছিল কি কি সংখ্যা, 2, 4, 6, আর বেজোড় ছিল কি 1, 3, 5, তাই না? এই কটা ছিল হচ্ছে কিসের, জোড়ের, বেজোড়। আর এই কটা ছিল হচ্ছে, দেখো দুইটার মধ্যে একটা কমন আছে, একটা অবশ্যই নাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে লাস্টে এই সূত্র, একটা সূত্রটার লাস্টে আমাদের কি ছিল, ইন্টারসেকশনের মান কমন যদি থাকতো সেটার মান লাগতো, কিন্তু এটার মান, ধরো আমি এটারে জোরে ধরলাম এ আর বিজোরে বিজোরে ধরলাম বি, তাহলে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন কমনের মানটা পাইছি, আমরা কমন পাইছি যেটা, তাহলে এ ইন্টারসেকশন বি এর মান 0 না, পাইনি তো, একটাও কমন নাই, তাহলে আমার 0 হবে না। তাহলে আমাদের শুধুমাত্র এই দুটা যোগ করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে এটা। তাহলে এই দুটা যোগ করো, হাফ হাফ যোগ করলে কত হয়, 1 হয় না? তাহলে অ্যান্সার সি। এরপরেরটা দেখো, এরপরে বলছে কি, একটি ছক্কা, হ্যাঁ, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা কত? জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা কত? জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা, জোড় কত কত ছিল একটা ছক্কার ভিতরে, 2, 4, 6। এটা চাই নাই, তোমার চাইছে কি, জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না হওয়ার, 6 দ্বারা বিভাজ্য হবে না, 6 দ্বারা বিভাজ্য হবে না, কোনটা কোনটা, 6 তো নিজেই 6 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে কয়টা হয়, এটা বাদ, এটা এটা কিন্তু হবে না। কি বলছে, 6 দ্বারা বিভাজ্য না হওয়ার, এটা হবে না। জোড় সংখ্যার ভিতরে
ছয় দ্বারা বিভাজ্য হবে না কোনটা? ছয়। ছয় বাদে যেগুলা থাকবে, যে যতগুলা সবগুলা হচ্ছে তোমার এটা সম্ভাবনা। তাহলে কয়টা থাকে? দুইটা। তাহলে আমাদের হবে কি? দুইটা 2/6, তাহলে 1/3 অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে বি। বুঝতে পারছো? এরপর একটা কি বলছে, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে 5 এর কম এবং মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? কি বলছে? এবং চাইছে করে নিও, এটা তুমি এটা করে নিও, হোমওয়ার্ক, এটা নিজের প্র্যাকটিস করবা। এরপরে দেখো, এরপরে চেয়েছে কি দেখো, এরপরে চাইছে হচ্ছে 10 হতে 21 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো, তাহলে নির্বাচিত সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? নির্বাচিত সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? দেখো 10 থেকে 10 হতে 21 পর্যন্ত দেখো মৌলিক সংখ্যা কত কত আছে দেখো। 10 তো না, 11 মৌলিক সংখ্যা একটা, 13 একটা মৌলিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা, আর কোনো মৌলিক সংখ্যা নাই। তাহলে 10 হতে 21 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 1 2 3 4টা। তাহলে বলছে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের 10 হতে 21 পর্যন্ত সংখ্যা কয়টা? 10 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, কয়টা? 12টা। তাহলে আছে কত? সম্ভাব্য মোট ফলাফল হচ্ছে 12। আর হচ্ছে ই মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? কয়টা? 2 আর 4টা, তাই না? তাহলে অ্যান্সার কত হয়? 3 4 12, 1/3। বুঝতে পারছো? তাহলে আমাদের 1/3 কত? 4 নম্বর অ্যান্সার। এরপরেরটা দেখো, নির্বাচিত সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? নির্বাচিত সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? দেখো আমাদের সংখ্যা কত ছিল? 10 থেকে 21 পর্যন্ত, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ওর কি রে ভাই, কি বলছি? 21 পর্যন্ত, তাই না? তাহলে এখানে আমরা 21। তাহলে আমাদের এখানে কি বলছে? 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? অথবা চাইছে, তাহলে আমাদের কি ইউনিয়ন চাইছে? কি চাইছে আমাদের? দুইটা ঘটনার মধ্যে ইউনিয়নের ঘটনাটা মানে চাইছে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে প্রবাবিলিটি অফ 2 এর 2 দ্বারা বিভাজ্য। কি প্রথমে কি বের করতে হবে? প্রথমে আমাদের প্রবাবিলিটি অফ 2 দ্বারা বিভাজ্য, তাই না? 2 দ্বারা বিভাজ্য বের করার জন্য আমাদের সম্ভাব্য কত? 12টা। সম্ভাব্য মোট ঘটনা কয়টা হবে? 12টা। 12টার মধ্যে এখন আমাদের 2 দ্বারা বিভাজ্য কত হইতে পারে? 2 দ্বারা বিভাজ্য দেখো 10 12 14 16 18 20, এই কটাই তো 2 দ্বারা বিভাজ্য। 1 2 3 4 5 6টা, তাই না? তাহলে 6 6 দুগুণে 12, তাহলে হাফ। এখন দেখো 3 দ্বারা বিভাজ্য না, এখন দিতে হবে 3 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা বিভাজ্য কত হয় দেখো? 12 3 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে 3 4 12, এটা
একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4, তাহলে 1/3। এখন দেখো 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্যের মধ্যে কোনো মিল আসেনি। 2 দ্বারা বিভাজ্য কি কি ছিল দেখো, 2 দ্বারা বিভাজ্য ছিল 10 একটা, 12, 14, 16, 18, 20, তাই না? এটা এগুলো ছিল 2 দ্বারা। 3 দ্বারা বিভাজ্য কি ছিল দেখো, 12টা ছিল। এই যে একটা মিল পাইছি আমরা, তবে 14 তো না, 18, এই 18 একটা মিল, আর আমরা পাইতেছি না। তাহলে আমরা কয়টা পেয়েছি মিল? তাহলে আমাদের ইন্টারসেকশন যে দুইটা ঘটনা হয়েছে এর মধ্যে ইন্টারসেকশনের মানটা হয়েছে দুইটা মিল, মানে 2/12, 2/12, তাহলে কত হবে 1/6, তাই না? 1/6। তাহলে আমাদের সূত্রটা কি ছিল এই ইউনিয়নের ক্ষেত্রে? তাহলে লিখতে হবে প্রবাবিলিটি অফ 2 অথবা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যের সম্ভাবনা কত দেখো, আমাদের এটার ক্ষেত্রে অথবা না, তাহলে আমাদের সূত্র কি ছিল? প্রথমটা হচ্ছে হাফ, প্লাস দ্বিতীয়টা কত 1/3, আর কমন যেটা সেটা হচ্ছে মাইনাস হয়ে যাবে 1/6। তাহলে কত আসে 6, এখানে 3 প্লাস 2 মাইনাস 1, তাহলে হয় 5, 5 থেকে 1 দিলে 4, তাহলে 4/6 মানে 2/3। আমার এটা আনসার, 2 নম্বর আনসার। বুঝতে পারছো? 27 নম্বরে কি বলছে, একটি 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা জৈবভাবে নির্বাচন করা হলে সংখ্যাটি 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 3 সংখ্যাটি 3 এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তাহলে কি বলছে দেখো, 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি জৈব, 1 থেকে 20, তাই না? 1 থেকে 20 পর্যন্ত 3 এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা দেখো, 1 থেকে 20 এর মধ্যে 3 এর গুণিতক কি হইতে পারে? 3 হইতে পারে, তারপরে হচ্ছে 6 হইতে পারে, 6, তারপরে হচ্ছে 9 হইতে পারে, 12 হতে পারে, 15 হতে পারে, 18 হইতে পারে, 20। ঠিক আছে, আর না, এই কটাই হচ্ছে তোমার 1 থেকে 20 এর মধ্যে 3 এর গুণিতক, তাই না? তাহলে দেখো কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে কার সেট? 3 এর গুণিতকের সেট। কয়টা হলো উপাদান? 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা প্রবাবিলিটি অফ 3 এর গুণিতক, তাই না? গুণিতক প্রবাবিলিটি অফ 3 এর গুণিতক কত হইতে পারে দেখো, মোট কয়টা আছে? 1 থেকে 20টা, তাই না?
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এক হতে তাহলে আমাদের মোট হচ্ছে 20টা 20 আর এখানে আমাদের 3 এর গুণিতক কয়টা হচ্ছে 1 2 3 4 5 6টা এটা হচ্ছে তোমার 3 এর গুণিতকের ক্ষেত্রে আর হচ্ছে যদি বলছে আরো মৌলিক সংখ্যা কত হতে পারে 2 3 5 7 7 11 13 17 19 এগুলো হচ্ছে কি কত মৌলিক সংখ্যা কয়টা হয়েছে দেখো 1 2 3 4 5 6 7 8 তাহলে লিখবা প্রবাবিলিটি অফ মৌলিক 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 সংখ্যা প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা মোট ঘটনা মোট ফলাফল কত 20 এর মধ্যে হচ্ছে তোমার মৌলিক কয়টা মৌলিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 8 না তাহলে 8 বাই সরি কি লিখলাম তাহলে কত হবে বলো 8 বাই 20 তাই না তাহলে আমাদের দুইটা গেল 3 এর গুণিতক গেল মৌলিক সংখ্যা গেল এরপরে বলছে হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে মৌলিক সংখ্যাগুলা আর এগুলা হচ্ছে কি 3 এর গুণিতক তাই না তা দেখো এর মধ্যে কোন একটা কয়টা মিল আছে দেখো আমাদের চাইছে হচ্ছে ও ভুল করছি এত কিছু লেখার দরকার নেই তো আমাদের তো অথবা চাই না সরি ভুল করছি এখানে শুধু কইছে মৌলিক কি কত এবং তাহলে মানে ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে বলছিলাম এবং হবে আর যখন ইউনিয়ন করবে তখন হবে হচ্ছে অথবা বা বা তাহলে এবং কইছে তাহলে মানে মনে কি লিখবা শুধু হচ্ছে মৌলিক সংখ্যাগুলো লিখবা আর হচ্ছে গুণিতক গুলো লিখবে দেখো এর মধ্যে যেগুলো মিল হবে সেগুলো দেওয়া হবে দেখো এখানে মিল কয়টা 3 মিল আছে আর কোনো মিল আছে দেখো তো আর মনে হচ্ছে না মিল হবে আর নাই মিল তাহলে একটা হচ্ছে তাহলে দুইটা ঘটনার মধ্যে এই কয়টা হচ্ছে মিল একটা মিল তাহলে আমাদের কি হবে তাহলে মোট ঘটনা আছে 20টা আর একটা হচ্ছে তোমার মিল পাইছি দুইটা কমন তাহলে 1 তাহলে 1/20 দুই নম্বর অ্যান্সার ঠিক আছে এরপরে বলছে কি একটি নিক্ষিপ্ত মুদ্রার সম্ভাব্য ফলাফল সংখ্যা কত একটি নিক্ষিপ্ত মুদ্রার সম্ভাব্য ফলাফল দুটি এটি হেড আর টেল কি বলছি হেড আর টেল এস ইজ ইকুয়াল টু হেড টেল এই দুইটাই তাই না এরপরেরটা দেখো একটি মুদ্রা পরপর 3বার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কত দেখো যখন একটা মুদ্রার ই থাকবে কয়টা মুদ্রার ফলাফল সম্ভাব্য ফলাফল কয়টা দুইটা তাই না যখন একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হবে তখন আমাদের সম্ভাব্য নমুনা বিন্দু কয়টা থাকবে 2 এর উপর 1 পাওয়ার হবে তাই না আর যখন দুইবার নিক্ষেপ করা হবে তখন মানে এই দুইটা কি কত সম্ভাব্য ফলাফল একটা মুদ্রার ক্ষেত্রে সম্ভাব্য ফলাফল 2 না এই 2 এইখানে আর যে কয়বার নিক্ষেপ করব সেই 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 সংখ্যাটা হবে এই 2 এর উপরে পাওয়ার বুঝতে পারছো তাহলে আমাদের একবার যখন মুদ্রা নিক্ষেপ করবো তাহলে 2 টু দি পাওয়ার 1 তাহলে হবে 2 আর যখন দুইবার নিক্ষেপ করবো 2 টু দি পাওয়ার 2 তাহলে হয় কত নমুনা এই যে এইগুলা হচ্ছে নমুনা বিন্দু তাহলে হবে নমুনা বিন্দুর সংখ্যা 4 যখন 3বার নিক্ষেপ করা হবে তখন 2 টু দি পাওয়ার কিউব তাহলে তখন নমুনা বিন্দুর সংখ্যা হবে 8 তাই না বলছো কয়বার 3বার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা তাহলে আমাদের কত হয়েছে 3বার নিক্ষেপ করে 8 তাহলে আমাদের आंसर 8 বুঝতে পারছো এরপরে দেখো 5 টাকার 4টি মুদ্রা কয় টাকার 4টা মুদ্রা 5 টাকার 4টা মুদ্রা
চারটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত? 2^5 32। 5 টাকার 4টি মুদ্রা একসাথে, ও 4বার নিক্ষেপ করছে, সরি 5বার না, 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করছে, 4টা মুদ্রা মানে 4বার নিক্ষেপ করা হলো। এখানে কি বলছে দেখছো, বুঝতে হবে আগে প্রশ্নটা। বলছে হচ্ছে 5 টাকার মুদ্রা, মুদ্রা মানে তো দুইটা উপায় থাকবে, হেড টেল, এর বাইরে তো আর কোনোটা আসার সম্ভাবনা নাই, তাই না মুদ্রার ক্ষেত্রে। তাহলে 5 টাকার 4টি মুদ্রা, একটা মুদ্রারে যদি 4বার নিক্ষেপ করা হয় যা আসবে, ওই 5 টাকার এই 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে সেই একই নমুনা বিন্দু আসবে। তাহলে আমাদের 4বার নিক্ষেপ করলে কত হবে? 16 আসবে নমুনা বিন্দু, তাই না? তাহলে কত নমুনা বিন্দুর সংখ্যা? 16। তাহলে সি। বুঝতে পারছো? এরপরেটা দেখো, এ বি সি ডি তল বিশিষ্ট চতুস্তলকে 2বার নিক্ষেপ করা হলে সম্ভাবনার নমুনা বিন্দু কতটি? এখানে কয়টা তল? 4টা তল, মানে এইটাও আসতে পারে, 4টা তল মানে যে কোনো সময় এই 4টার ভিতরে একটা আসতে পারে, মানে কি এখানে সম্ভাব্য ফলাফল কয়টা? 4। তাহলে চতুর্থ কয়বার নিক্ষেপ করা হয়েছে? 4 2বার। তাহলে এখানে 2বার নিক্ষেপ করা হলে 4 এর উপরে 2, তাহলে কত হবে? কত? 16। অ্যান্সার ডি, 4 নম্বর অ্যান্সার। এরপরেরটা আসো, একটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা কত? দেখো, একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ, একটি ছক্কা যখন একবার নিক্ষেপ করা হয় তাহলে কত হয়? একটা ছক্কার ভিতরে সম্ভব হল কত? 6 না? তাহলে 6 এর উপর একবার নিক্ষেপ করলে 6 এর উপর 1 পাওয়ার, তাহলে 6 থাকবে। আর দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে, দুটি মুদ্রা মানে কি, একটা মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয়, দুটি মুদ্রা ওই একই মুদ্রাকে 2বার নিক্ষেপ করা যা কথা, দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা তাই তা একই কথা, তাই না? তাহলে দুটি মুদ্রা 2বার নিক্ষেপ করা মানে 2বারের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 2 স্কয়ার, তাহলে 4, তাই না? তাহলে একবার নিক্ষেপ সবল, তাহলে মোট কত হয়? 400 কত হয় দেখো, তাহলে 6 গুণ 4 কত হলো? 424টা হচ্ছে তোমার নমুনা বিন্দু হবে, নমুনা বিন্দুর সংখ্যা, তাহলে হচ্ছে ডি। বুঝতে পারছো? এরপরেরটা দেখো, দুটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? দুটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে, দুটি ছক্কা মানে কি, 6 উপরে 2 পাওয়ার, তাহলে 6 ছক 36, তাই না? দুটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা, এই যে দুইটা ছক্কা মারলে 36 নমুনা বিন্দু, তাই না? আর দুটি মুদ্রা যদি নিক্ষেপ করা হয় 2 এর স্কয়ার, তাহলে কত হয়? 4। তাহলে গুণ করো, 36 গুণ 4, হিসাব করো, 4 ছক 24 এর 4 হাতের মধ্যে 3 4 12 আর 2 14, 144। বুঝতে পারছো? এরপরে দেখো, দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে দুটি হেড না আসার সম্ভাবনা কত? দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে দুটি হেড না আসার সম্ভাবনা কত? দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে, দেখো যখন একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হয় তখন আমাদের আর সংখ্যা কত আসে? হেড টেল, তাই না? এর ওই এই জিনিসটা আবার যদি নিক্ষেপ করি তাহলে কত হবে? গুণ হবে দুইটার সাথে, তাই না? তাহলে এখানে উপাদান সংখ্যা কত আছে দেখো, দেখো নমুনা বিন্দু গুলো বের করতে হবে, নমুনা চিত্রটা। প্রথমে এই হেডের সাথে দুইটা গুণ করবা, হেড হেড, তারপরে হেড টেল, হেড টেল, টেল হেড,
তেল তেল। তাহলে দুটি হেড না আসার সম্ভাবনা কত? দুটি হেড না আসার সম্ভাবনা, দেখো এখানে দুটি হেড এক জায়গায় আছে আর বাকিগুলো কি দুটি হেড আছে? তাহলে কত হবে? দেখো এখানে মোট আছে কয়টা নমুনা বিন্দু? 1 2 3 4টা, তাই না? তাহলে দুটি হেড আসার সম্ভাবনা না কয়টা? 3/4। বুঝতে পারছো? এরপরে দেখো, এরপরে বলছে কি দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলে দুইটি তেল পাওয়ার সম্ভাবনা কত? দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে কত? দুটো তেল পাওয়ার সম্ভাবনা কত? দুটো তেল একবারই পাবো, তাহলে আর হচ্ছে দুইটা নিক্ষেপ করলে কত হবে? নমুনা বিন্দু 4 1/4। একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে সবচেয়ে বেশি বার টি পাওয়ার সম্ভাবনা কত? সবচেয়ে বেশি বার টি পাওয়ার সম্ভাবনা কত? দুইবার নিক্ষেপ করলে আমাদের কি কি পাই? আমরা মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করি তাহলে হেড তেল পাবো একবার, তারপরে হচ্ছে হেড পাবো একবার, তাহলে তেল হেড পাবো, তারপরে হচ্ছে তেল তেল জান তেল তেল পাবো একবার। দুইবার নিরপেক্ষ করা হলে সবচেয়ে বেশি বার টি পাওয়ার সম্ভাবনা কত? 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 সবচেয়ে বেশি বার টি পাওয়ার সম্ভাবনা আছে, সবচেয়ে বেশি বার টি পাওয়ার সম্ভাবনা 1/4। একবারই তো সবচেয়ে বেশি বার টি পাবো, তাই না? তাহলে 1/4 এই নম্বর অ্যান্সার। এরপরে আসো, একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে সবচেয়ে বেশি বার টি আসার সম্ভাবনা কত? ওই যে এটাই তো সেম। একটি নিরপেক্ষ মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে দুইটি লেস টেইল পাওয়ার সম্ভাবনা কত? একটি নিরপেক্ষ মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে, দেখো তাহলে দুইবার নিক্ষেপ করলে আমাদের কি কি আসে? হেড হেড, হেড তেল হেড তেল, তেল হেড তেল তেল, এটা তো দুইবার নিক্ষেপ করলে এটা আসে। এরপরে এরা কয়বার নিক্ষেপ করছে? 3বার। তো 3বার এখানে আছে, দুইবার এটা এসেছে, আর একবার গুণ করতে হবে। তাহলে 3বারের আসছে কি কি দেখো, হেড 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 তেল, হেড হেড তেল, তারপরে কি বলছে দেখো, হেড হেড তেল, হেড হেড তেল, তারপরে বলছে হেড তেল তেল, তেল হেড
হেড, টেল হেড হেড, টেল হেড হেড, টেল হেড টেল, টেল হেড টেল, টেল হেড টেল, তার টেল টেল হেড, টেল 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 হেড, টেল টেল টেল, টেল টেল টেল। দেখো বলছে কি, প্রশ্ন বলছে দুইটা টেইল পাওয়ার সম্ভাবনা কত, তাই না? তো দুইটা টেইল পাওয়ার সম্ভাবনা দেখো এখানে কয়, এক, দুই, তিন, মোট কয়টা আছে এখানে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। নিচে হবে মোট সম্ভাব্য ফলাফল, আর উপরে হবে কত? দুইটি টেল আসার সম্ভাবনা কত? এক, দুই, তিন, 3/8। এরপর কোন টেল ও কোন হেড না পাওয়ার সম্ভাবনা কত? কোন টেল ও কোন হেড না পাওয়ার সম্ভাবনা কত? দেখো এখানে দেখো, কোন হেড কোন টেল না পাওয়ার সম্ভাবনা কত? কোন হেড, এখানে কোন হেড আছে? কোন হেড ও কোন টেল না পাওয়ার সম্ভাবনা কত? দেখো এখানে কোন টেল নাই, তাহলে এক, 1/, কোন হেড না পাওয়ার সম্ভাবনা 1/8 প্লাস কোন ই না পাওয়ার সম্ভাবনা 1/8, তাহলে কত হয়? 2/8, তাহলে 1/4। 1/4। 46 নম্বরে কি বলছে দেখো, তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড হওয়ার সম্ভাবনা কত? কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা, তাই না? তাহলে আমাদের কি বলছে, তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করলে, তিনটি মুদ্রা একবার যদি নিক্ষেপ করি তাহলে আমাদের কি আসে দেখো। তুমি যদি সহজভাবে করতে চাও তাহলে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করতে পারো। এত না করে তুমি কি করবে, একবারে গুণ করবে, তাহলে তোমার ভালো হবে। প্রবাবিলিটি ট্রি করা গেলে মনে করো তোমার সময় বেশি লাগবে, তাই না? তাহলে আমার তো সময় কম, তাহলে আমাদের দুইটা যখন গুণ করছি তখন আমাদের কি ছিল, হেড 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 পাইছি, তারপরে পাইছে হচ্ছে হেড টেল, তারপরে পাইছে হচ্ছে টেল হেড, তারপরে পাইছে হচ্ছে টেল টেল। কয়টা নিক্ষেপ করার পরে এটা পেলাম? দুইটা। এরপরে বলছে তিনটা নিক্ষেপ, তাহলে তিনটা গুণ করো, তাহলে আরেকটা হেড টেল গুণ করতে হবে, তাহলে এটা তিনটা হবে। তাহলে এটা গুণ করো, কত আসে দেখো। প্রথমে আছে হেড হেড হেড, তিনটাই হেড, তারপরে হেড, দুইটা হেড একটা টেল, তারপরে আসবে হচ্ছে হেড হেড টেল, দুইটা হেড একটা টেল, হেড হেড টেল হেড, তারপরে হচ্ছে হেড টেল টেল, হেড টেল টেল, তারপরে টেল হেড হেড, টেল হেড হেড, তারপরে টেল হেড টেল, টেল হেড টেল, তাই না?
তারপরে কি আসে দেখো, টেল, টেল হেড, টেল, টেল হেড। তারপরে কি আসে দেখো, তিনটাই টেল আসে, তারপরে লাস্টে আছে তিনটাই টেল। তাহলে দেখো এখানে কয়টা আছে নমুনা বিন্দু, 1 2 3 4 5 6 7 8, তাই না? 8টা। তাহলে এখানে আমাদের কি বলছে দেখো, প্রশ্নটা আমাদের বলছে হচ্ছে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে, কমপক্ষে হইলেও কমপক্ষে একটি থাকতেই হবে। তাহলে আমাদের এখানে আছে তিনটা, এটা তো আছেই, 1 2, একটা থাকলে ওটা কাউন্ট হবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7টা। তাহলে আমাদের কি হবে দেখো, মোট হচ্ছে সম্ভাব্য ফলাফল হচ্ছে 8, আর আমাদের এই কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত, 7টা। তাহলে 7/8 হচ্ছে অ্যান্সার, কত, 4 নম্বর। এরপরে আসুন, এরপরে বলছে বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা, ওইখান থেকেই বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা। বড় জোর মানে কি, একটা হেড, সর্বোচ্চ একটা হেড নেওয়া যাবে, তার বেশি নেওয়া যাবে না। তাহলে বড় জোর একটা হেড কোথায় আছে দেখো, এই যে একটা পাইছি, একটা, এই যে আর একটা, দুইটা, তিনটা, এই যে আর একটা, আর এই যে তিনটা তো হেডে তো তো আছেই, এটাই কোনো হেডই নাই, তাহলে এটা হতে হবে 1 2 3 4। তাহলে কি হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে মোট হচ্ছে 8টা, আর হচ্ছে আমাদের এই 4টা, 4 দুগুণে 8, তাহলে হাফ। তাহলে দেখো, তাহলে আমাদের বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের বড় জোর হেড পাওয়ার সম্ভাবনা কত পেয়েছিলাম আমরা, বলো? 4/8 ছিল না? তাহলে আমাদের পাইছিলাম হচ্ছে হাফ, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হবে হাফ। এরপরেরটা আসো দেখো, এরপরেরটা কি বলছে, দুটি ছক্কা নিরপেক্ষভাবে একবার নিক্ষেপ করা হলো, ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? দেখো, দুটি ছক্কা নিরপেক্ষভাবে একবার নিক্ষেপ করা হলো, তাহলে আমাদের দেখো 1 2 3 4 5 6, তাই না? তাহলে আমাদের প্রথম একবার ছক্কা নিক্ষেপ করলে আমাদেরই আসে কত, এই 6টা। তারপর আবার নিক্ষেপ বলছে, দুইবার নিক্ষেপ, তাই না? তাহলে দুইবার নিক্ষেপ করো, 1 2 3 4 5 6, তাই না? তাহলে দেখো, দুইবার নিক্ষেপ করলে এখন গুণ করো, 1 এর সাথে সবগুলো প্রথম গুণ করবা, 1 1 1 2 1 3, তারপরে হচ্ছে কত, 1 4, তারপরে হচ্ছে কত দেখো, দেখো এই যে এতবার করার কোনো প্রয়োজন নাই। দেখো জিনিসটা কি বলছে, একই সংখ্যা না আসার সম্ভাবনা কত। দেখো একই সংখ্যা না আসার সংখ্যা, দেখো একই কতবার আসবে, দেখো এই যে একবার আইছে, 1 1 যখন গুণ করছো তখন একবার আসবে 1 1, প্রথম 1 দিয়ে গুণ করলে সবগুলোর একবার 1 1 আসবে, সেম সংখ্যা, একই সংখ্যা একবার আসবে। আবার যখন 2 দিয়ে করবা সবগুলোর গুণ, তখন 2 2 আসবে একবার, তাহলে একবার, আর এই যে 2 বার আসলো, আবার 3 3 আসবে আর একবার, তাহলে 3 বার, এটাও আসবে একবার একবার, তাহলে 1 2 3 4 6 বার করে আসবে। তাহলে কি বলছে, একই সংখ্যা না আসার সম্ভাবনা 6 বার বাদ দিয়ে, দেখো আমরা যখন 6 এর 2 বার নিক্ষেপ করি, তাহলে 6 এর স্কয়ার কত হয়, নমুনা বিন্দু কয়টা হয়, 36টা না? 36টা হয়। তাহলে 36 থেকে আমাদের কয়টা গেছে, 6টা, 6টা গেলে তাহলে থাকে কত, 30 না? তাই নাকি? 30, 30 না? তাহলে আর আমাদের হচ্ছে নিচে আমাদের কত,
একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? একই সংখ্যা উপরে পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা একবার, আবার ওটা করলে দুইবার, হয়। তাহলে 36 হচ্ছে মোট কি একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? 530, 530, 636, 6 বার যায় 636, তাহলে 5/6, তাহলে বি নম্বর অ্যান্সার। বুঝতে পারছো? হ্যাঁ, এরপরেরটা দেখো। এরপরে দেখো কি বলছে, একটা ছক্কা ও একটা মুদ্রা নিরপেক্ষভাবে নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা ও একটি টি আসার সম্ভাবনা কত? তাহলে কি বলছে, প্রথমে একবার ছক্কা নিক্ষেপ করবা, তারপরে আরেকবার কি করবা, মুদ্রা নিক্ষেপ করবা। তাহলে প্রথমে ছক্কাটা লিখবা, ছক্কার উপাদান সংখ্যাগুলো লিখবা 1 2 3। এই একই সেম অঙ্ক সবসময় তোমাদের দেয় এমসিকিউতে। প্র্যাকটিস করলে তোমরা পারবে ইনশাল্লাহ, সমস্যা নেই, কঠিন না। একবার ছক্কা নিক্ষেপ করছে, আর একবার কি নিক্ষেপ করছে, মুদ্রা। তাহলে মুদ্রা কয়টা? দুইটা। হেড টেল। তাহলে কি করবা, এখন দুইটার গুণ করো। প্রথমে এক দিয়ে সব হেড তে গুণ করবা, তারপরে হচ্ছে হেড, প্রথমে ওয়ান হেড কি বলছে, নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা একটি ও একটি টি আসার সম্ভাবনা কত? বুঝতে পারছো? তাহলে 1 2 হেড, এরকম করে 6 হেড পর্যন্ত যাবে, তাই না? তারপরে কি হবে দেখো, আবার টেল গুলো একবারে 1 টেল 2 টেল করে একবার 6 টেল পর্যন্ত যাবে, তাই না? তাহলে দেখো এরপরে কি হয়, বলছে যে বিজোড় সংখ্যা ও একটি টি আসার সম্ভাবনা কত, তাই নাকি? এটাই বলছে। তাহলে আমাদের দেখো বিজোড় সংখ্যা ও একটি টি আসার সম্ভাবনা, বিজোড় সংখ্যা ও একটি টি, একটা টি, তাহলে কি হয়, 1 টি, 1 টি তো বিজোড় সংখ্যা এবং একটা টি, 2 টি, 2 টি তো জোড়, এটা তো হবে না বিজোড়, তাহলে এটা হবে না। তাহলে হবে বিজোড় গুলা 3টি, 5টি, এগুলা বিজোড় না, তাই না? তাহলে আর আমাদের মোট কত? মোট হচ্ছে 12। আর এখানে হচ্ছে আমাদের এই বিজোড় সংখ্যা একটা টি পাওয়ার সমান হচ্ছে 3, তাহলে উপরে হচ্ছে 3, মোট হচ্ছে 12, তাই না? তাহলে আমাদের আসবে কত, 3 4 12, তাহলে 1/4। তাহলে আমাদের অ্যান্সার হবে বি নম্বর। কঠিন বলো? সহজ না? তারপরে বলছে দুটি ছক্কা নিরপেক্ষভাবে নিক্ষেপ করা হলে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? করলাম তো কেবল, এইটা বি নম্বর করলাম না। এরপরে দেখো এটা কি বলছে, একটি থলিতে নীল বল কয়টা আছে? 10টা। সাদা বল আছে কয়টা? 14টা। এবং কালো বল আছে 18টা। তাহলে দুইভাবে একটি বল নেওয়া হলে বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত? দেখছো রিপিট কতবার আসে, একগুলা আমি একবার করে দিছি, আবার এসে দেখছো সেম। কি বলছে, নীল না হওয়ার সম্ভাবনা কত? তাহলে নীল হওয়ার সম্ভাবনা কত হয় দেখো, প্রথমে কি করবো, সবগুলো যে যতগুলা তোমার বল আছে, যত কালার সবগুলা কি করবো, যোগ করে নিবা। প্রথমে হচ্ছে 10, তারপরে 14, তারপরে 18, মোট কত হয়? 10 20 30, 38 42, 42 হচ্ছে মোট, আর মোট হচ্ছে 42। আর কালো বল আছে নীলের ক্ষেত্রে বলছে না, নীল বল আছে কয়টা? 10টা। তাহলে যদি প্রবাবিলিটি অফ নীল করো, আমাদের না বলছে না, তাও দেখো আমি কেমনে করবা, এরকম করলে তুমি যত তাড়াতাড়ি পারো। আর এক নিয়মও করা যায় এগুলা, কিন্তু এই নিয়মটা তোমার তাড়াতাড়ি হবে, সময় কম লাগবে। দেখো নীল প্রবাবিলিটি অফ নীলের ক্ষেত্রে কত আছে? মোট আছে কত? 42। আর হচ্ছে নীলের কয়টা? 10। তাহলে আমাদের কোনো নীল চাই নাই, বলছে না, নীল না হওয়ার সম্ভাবনা। তাহলে না হওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে?
মিল হওয়ার সমান যদি তা হয়, না হওয়ার ক্ষেত্রে কি করতে হবে, ওইটারে মাইনাস করতে হবে, 1 দিয়ে মাইনাস করে দিতে হবে, তাই না? তাহলে যেটা আসবে সেটাই অ্যান্সার। কত আসে দেখো, নিচে হচ্ছে 42, তার উপরে 42 মাইনাস 10, তাহলে 32 ডিভাইডেড বাই কত বলো, 32 ডিভাইডেড বাই 42, তাহলে অর্ধেক অর্ধেক করো, 16 16 32 আর 21 21 21 দিন 42, তাহলে 4 নম্বর অ্যান্সার। বুঝতে পারছো? এরপর একটা দেখো, একই সেম করবা, এটা হোমওয়ার্ক একটু কঠিন যেগুলো সেগুলো আমি করাই দেবো, এগুলো করবা, এগুলো একবার পারবা। এই যে এই অঙ্কটা করাই দিচ্ছি, এটা নতুন এসে দেখো, রফিকের খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা কত? খেয়াল করবা, খুলনাকে আমি কে দিয়ে প্রকাশ করলাম আর রাজশাহীরে আর দিয়ে, বুঝছো? তাহলে কি বলছি মনে রাখবা, খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা কত আছে, এত দিয়া, এবং রাজশাহী হতে রংপুরের ট্রেনে রংপুর আর রাজশাহী, রংপুরে আর এ দিয়ে প্রকাশ করলাম, বুঝছো? না, রংপুরে এ দিয়ে প্রকাশ করলাম, বুঝছো? মানে বুঝানোর জন্য তোমাদের, রংপুরকে এ দিয়ে প্রকাশ করলাম, তাহলে রাজশাহীতে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত, তাহলে রফিকের খুলনা হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা একবারে সহজ। দেখো প্রথমে দিয়েই দিছে, কিন্তু খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা কত, তাহলে আমাদের কি বলছে, খুলনা হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা, কি বলছে, যাওয়ার সম্ভাবনা যদি যেতে হয় তাহলে না যাওয়ার কি বাসই কিন্তু ওইখানে, তাই না? তাহলে -1 - 4/5 দিয়ে দিবা। না কথা আসলেই মনে করো হর থেকে নাটা 1 মাইনাস করে দিবা, তাহলে যেটা আসবে এটাই অ্যান্সার। তাহলে 5 থেকে 4 গেলে কত থাকবে, 1/5, তাহলে অ্যান্সার বি, তাই না? সহজ, কত সহজ, দেখতে পাচ্ছ? এরপরে দেখো কি বলছে, একজন লোকের ভ্রমণের সম্ভাবনার মাধ্যমে প্রবাবিলিটি ট্রি নির্ণয় দেওয়া হলো। লোকটির কুমিল্লা বাসে নয় এবং সিলেটে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? মান কিছুই দেওয়া নাই, আমি এটা করবো কিনা, এটা মান কিছুই দেওয়া নাই, এই সেম অঙ্ক করতে পারবো এটা। এগুলো পারবা আশা করি ইনশাল্লাহ। তাহলে তোমার এই পর্যন্তই, সম্ভাবনার অধ্যায় ইনশাল্লাহ শেষ। আমি যা করাইছি ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমার বোর্ডে ইনশাল্লাহ কমন পাবা, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় হয়। তাহলে তোমাদের এই পর্যন্তই ক্লাস, আল্লাহ হাফেজ।